আমি হয়তো 2-3 দিন ধরে ভুগছি, বলি ডাক্তারকে একটা ফোন করো, সেটাও ভুলেই যাচ্ছে করতে। ও আমার ট্রিটমেন্ট করাবে তো। খুব জালি হচ্ছি আমি। আমার যদি জীবনে কোনো ভালো কাজ হয়ে থাকে, আমার সেই জীবনের রিওয়ার্ডটা হচ্ছে চূর্ণী গাঙ্গুলি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। যতই সুখী দাম্পত্য জীবন হোক না কেন, সেই একাকিত্বটাও আমার মনে হয় খুব প্রয়োজন। আমি একদম 100% অপরাধী। আমি চূর্ণী আমার অভিনেত্রী, আমি পজেস করি। বাড়িতে শেষ কথা কার? ওর। ট্রেলার মুক্তির দিন জয়া হাসান আমার সামনে বসেছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে যদি বলা যায় যে সম্পর্কের যদি কোনো থিসিস পেপার হয় বা পিএইচডি কেউ যদি করতে পারেন, তাহলে সেটা কি কৌশিক গঙ্গোপাধ্যায় করতে পারেন? এক বাক্যেই তিনি বললেন হ্যাঁ, সম্পর্ক নিয়ে যে কোনো ছবিরই ওই পিএইচডি হোল্ডারটা তিনি তো রয়েছেন আমার সঙ্গে। আরেকজন যিনি রয়েছেন তার নাম চূর্ণী গঙ্গোপাধ্যায়। তার বিষয়ে বলতে গেলে অগাধ বলতে হয়। আমি খুব শর্টে বলি যে কোনো পরিচালক চান যে তার সঙ্গে একটা সিনেমা যেন তার এই ফিল্মি ক্যারিয়ারে যেন থাকে। সেটা কেন থাকে সেটার প্রশ্ন আমার থাকবে। মানে তাকে রাখা মানে দর্শক কিছুটা নিয়ে হয়তো বাড়ি ফিরবেন। আমার সঙ্গে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। যেই ছবিটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আজও অর্ধাঙ্গিনী, ছবিটা নিয়ে কথা বলবো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি তোমাদের দুজনের দাম্পত্য জীবন নিয়ে যদি কোনো সিনেমা বানাতে হয়, সিনেমার নামটা কি হতে পারে? তোমাদের কি মনে হয়? এ তো ভাবতে হবে নামটা, কিন্তু দাম্পত্য জীবনের বাইরে আমাদের বন্ধুত্ব এবং কোর্টশিপের সময় থেকে ধরতে হবে। সেটা সুপারহিট ছবি, কখনো বানিয়ে ফেলবো কিনা জানি না, সেটা দুর্দান্ত ছবি। আমাদের খুবই মজার মানে কোর্টশিপের টাইমটা, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তারপরে, টু বি ভেরি অনেস্ট, খুব জ্বালিয়ে হচ্ছি আমি। মানে অনেক গণেশ মণ্ডলের মতো ঘুরে বেড়াতাম পিছন সারাক্ষণ, কোনো নাচর বান্দা, এবং এমন বেচারি এত সফট স্পোকেন একটা মানুষ, চুপচাপ থাকে, পাহাড় থেকে এসেছে, শহরের জীবনের সাথে মোটেই অভ্যস্ত নয়। আর সেরকম আমার মতো একটা হার্ডকোর কলকাতার ছেলে জ্বালিয়ে মেরে দিয়েছিলাম, মানে জ্বালিয়ে সারাক্ষণ, মানে আমি ওইটাই জীবনের একমাত্র লক্ষ্য তখন। মানে আমি ইউনিভার্সিটি থেকে বেরোবো, দেখছি বাস স্ট্যান্ডে গেছি, দেখি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, আমি যেই বাসে উঠবো বললে আমিও ওই দিকেই যাবো। সেই সময় স্টকার বলে কোনো শব্দ আবিষ্কার ছিল না, কিন্তু সেটা এখন হ্যাঁ ওরকমই ব্যাপারটা। সবই ভালোবাসে। আমি হয়তো ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি যাবো, বললো আমিও যাচ্ছি। এখনো বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছো, ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে কি করবে আমি জানি না, কিন্তু তখন গেল আমার সাথে, এরকম একটা ব্যাপার ছিল। যতক্ষণ থাকতো আমিও থাকতাম, ওখানে কাজ করতাম আমি, আবার ওর কাছে যখন ফিরবো আবার ওর সাথে ফিরে চলে আসবো। কৌশিক দা, এই যে তোমার ছবির ট্রেলার দেখলাম, এই আজও অর্ধাঙ্গিনী ছবিতে, সেটা কোথাও গিয়ে একটা একাকিত্বের গল্প বলছে আর কি। মানে সেই মানুষটা একাকিত্ব ইচ্ছে করে চাইছে না, কিন্তু এই সময় পরিস্থিতি সেটার মধ্যে ঢুকে সে কোথাও গিয়ে মনে করছে যে তিনি একা। এই দাম্পত্য জীবনে জিজ্ঞেস করছি, কখনো মনে হয়েছে যে একটা মানুষের সঙ্গে থেকেও আমার একা লাগছে? এই ফিল হওয়াটা ভীষণ সাংঘাতিক একটা ফিল হওয়া। সেই ফিলটা তোমাদের দুজনের কখনো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে? দুজন দেখো, প্রত্যেক মানুষই কিন্তু কোনো জায়গাতে সে তার নিজের একটা ওয়ার্ল্ড রয়েছে। সেটা কিন্তু যতই সুখী দাম্পত্য জীবন হোক না কেন, সেই একাকিত্বটাও আমার মনে হয় খুব প্রয়োজন। যে নিজের ভাবনা, নিজের ক্রিয়েটিভিটি, নিজের হয়তো কিছু বই পড়া, বা কখনো হয়তো মনে হচ্ছে সে আমার হাত ছেড়ে দিয়ে বসে রয়েছে, বুঝছেই না ব্যাপারটা। এই ওঠানামাগুলো সব সম্পর্কে থাকে, কাজে আমাদেরও রয়েছে অনেক সময়। যেমন ও এত এই যে যেমন একটা উদাহরণ একটু আগে দিলাম, আরো অন্য রকমের উদাহরণও দিতে পারি। হয়তো ও কারোর কোনো শরীর খারাপ হয়েছে, তখন ও তাকে ফোন করেছে কৌশিককে, তখন বিভিন্ন ডাক্তারকে ফোন করে তার ব্যবস্থা করা, সে যাতে একটা ঠিক মতো ট্রিটমেন্ট পায় বা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেওয়া, সেটা যেমন করছে। আমি হয়তো 2-3 দিন ধরে ভুগছি, বলি ডাক্তারকে একটা ফোন করো, সেটাও ভুলেই যাচ্ছে করতে। তো এরকম কিছু জিনিস সেই সময়গুলোতে তোমার কি আমার মনে হয় যে আমি সত্যি সেরকম একটা অসুস্থ হয়ে পড়ি, ও আমার ট্রিটমেন্ট করাবে তো, নাকি ও তখন ভুলে আমি বলি ওকে। সেটা কি উদাসীন? মানে কি মনে হয় যে একটু মাঝে সাঝে একটু কোথাও অন্য নিজের ওয়ার্ল্ডে ভীষণ লস্ট থাকে, নিজের ভাবনায়, নিজের ওয়ার্ল্ডে খুব লস্ট থাকে। এটা সুন্দর করে ভালোবাসার থেকে একটু বললো, কিন্তু আমার মনে হয় প্রত্যেক মানুষের যেখানে যে কথাটা বললে একদম আমি পুরো সমর্থন করি, সবার একটা নিজের জায়গা আছে একা। আমি এটাও দেখেছি, আমি ঘরে বসে পড়ার টেবিলে বসে রয়েছি বা এমনি বাইরে তাকিয়েই বসে আছি, একটা ছোট ঘর আছে আমাদের পড়াশোনা করা, সেই ঘরটাতে ও জানে, কিন্তু অনেকক্ষণ ঘন্টা দুয়েক আমাকে একদম কোনো কিচ্ছু বলেও না, বা ও কোথাও বসে রয়েছে, আমরা একই বাড়িতে দুজন রয়েছি,
ঘন্টাখানেক কথাই বললাম না, দেখা হলাম না। তারপরে হয় আমার মনে হলো যে কি করছি, তো তখন গেলাম আমি ওর ঘরে, বা ও এবার বললো এবার তোমার কাজ আসবে, এবারে আমি আবার একসাথে গিয়ে বসে আবার গল্প করতে শুরু করলাম। এই স্পেসগুলো না খুব প্রয়োজন প্রত্যেকের ক্ষেত্রেই। এবং এইটা ও যেটা বললো যে উদাসীন, এটা ভালোভাবে বললো, এটা ভুলে যাওয়া, এটা অপরাধ আসলে। এই যে আমি এটা তুমি করছি না, অপরাধী তাহলে। আমি একদম 100% অপরাধী। তখন কি করো যখন অপরাধী নিজেকে ফিল হয়, বা তুমি বুঝতে পারলে না যে না, এরকম তুমি কেন ভাবছো যে এটা তোমার ইন্টারভিউ এবং আমাদের বিষয়ে আলোচনা করতে গিয়ে এটা বললো? এটাও তো একটা রিমাইন্ডার, যেটা আমাকে বললো, যেটা আমার আচ্ছা। আজকে বেরিয়ে এটা কিছু করতে হবে, তো এটা নইলে আরো ওটা ক্রাইম হয়ে যাবে ঠিক তখন। কৌশিক দা, একটা কথা বলছি যে এই ছবিটা নিয়ে আমি বারবার এবং তোমাদের সম্পর্ক নিয়ে এই কথাটা বলবো, সেটা হচ্ছে যে খুব এটা অনেক সিনেমায় ব্যবহার হয়েছে যে ছেড়ে যাওয়ার অনেক কারণ থাকে, থেকে যাওয়ার কারণ থাকে না। হ্যাঁ, এই ছেড়ে যাওয়া এবং থেকে যাওয়া, এই দুটোকে তোমরা কিভাবে দেখো? মানে তোমাদের জীবনে এরকম ভাবে কখনো হয়েছে যে মনে হয়েছে যে না, আর এই মানুষটার সঙ্গে আমি থাকতে পারছি না, আই নিড স্পেস অ্যান্ড ফুল হার্টেড? আমি বিশ্বাস করি যে কোনো সম্পর্কে হ্যাঁ এই টোল প্লাজাটা দিয়ে ক্রস করতে হয়, হ্যাঁ যে কোনো রিলেশনশিপ। আর আমাদের দাদু ঠাকুমা বা তাদের বাবারা অসম্ভব সুখী ছিলেন, এবং ঠাকুমা দাদুদের বিরাট মিল ছিল, এটা ভাবার কোনো কারণ নেই, একদম নয়। না, এই প্রসঙ্গে আমি বলি, হ্যাঁ, যে যখন আমার মার বাবার বিয়ে হয়, প্রথম দিন সকালবেলা, বিয়ের পরের দিন রাত কাটানোর পর সকালবেলা, মা বাবা তখন ইয়াং এবং 20-21 বছর, 22-23 এরকম বছর বয়স, খুব ছোট বয়সে তারা বিয়ে করেছেন। তো মায়ের যে ঠাকুমা এবং মায়ের যে দাদু, তারা সবাই মিলে, মার বাবা মা এবং মানে তার ঠাকুরদা এবং তার দাদু এবং ঠাকুমা, তারা বসে ব্রেকফাস্ট টেবিলে বসে কথা বলছেন। তাদের ওই বয়স, তখন আমার বাবাকে বললেন, বুঝলে অর্ধেন্দু, আই কান্ট লিভ উইথ হার এনিমোর। তখন কিন্তু ওনার বয়স প্রায় মানে 80-90 চুই, হ্যাঁ 90 অ্যাকচুয়ালি তখন, হ্যাঁ, আই কান্ট লিভ উইথ হার এনিমোর। কাজে সেটা কিন্তু একটা ভীষণ নর্মাল একটা ফিলিং, মানে সেটা রাগের মাথাতেও কিন্তু হয়, যে সত্যি সাথে মানে থাকারই এতদিনও বুঝলো না আমাকে। এই জিনিসটা খুব কিন্তু ফাইনালি কি হয় জানো, তুমি একাকিত্বের প্রশ্নটাই তুমি অন্যভাবে করলে, কি হয়, দুটো মানুষের মধ্যে যদি একটা বন্ড থাকে কোনো রকম, তখন কিন্তু অনেক প্র্যাকটিক্যাল অসুবিধাগুলো ফাইনালি আর অসুবিধা হয়ে দাঁড়ায় না। সেই একাকিত্বটাও কিন্তু নিজের ওয়ার্ল্ডে থাকাটা মানুষের প্রয়োজন। একটা দুজন মানুষ দুজনকে সম্পূর্ণ গ্রাস করে ফেললো, দ্যাট ইজ নট আ হেলদি রিলেশনশিপ। সবার মনে কোথাও একটা নিজের একাকিত্বের মধ্যে, নিজের একটা কোথাও কিছু জায়গা বুঝলো, কিছু জায়গা বুঝলো না, সেটা আমার একটা নিজস্ব ওয়ার্ল্ড, এটা খুব প্রয়োজন। কিন্তু বেশি ছাড়া থাকলে তো একজন যখন বলে যে এই পজিটিভনেস ব্যাপারটা ভালো লাগে, বা এই যে বারবার খোঁজ নেওয়া এটা ভালো লাগে, অনেকে বলে না যে একটু স্পেসের থেকে ঠিক উল্টো দিকের, সেটাকে তোমরা কিরকম ভাবে দেখো? আমার একটা মনে হয় সেটা হচ্ছে যে তুমি চোখে অনেককে দেখতে পাবে কাপল, তাদের খুব গদ একটা ভালোবাসা লোকজনের সামনে, একে অপরকে ছাড়া থাকতেই পারছে না। আমার তখন মনে হয়, আমার খুব চিন্তা হয় তখন, চিন্তা হয় যে মানুষকে দেখাতে হচ্ছে কেন এই এক্সিবিশনটা, কিসের জন্যে? যারা বাড়িতে সারাক্ষণ একসাথে থাকছে, এক্সিবিশনটা কেন? এটা কিন্তু খুব আশঙ্কার একটা, মানে এটা আর একটা কিছুকে চাপা দেওয়া, আর একটা ভালো লাগা খারাপ লাগার লোকের সামনে প্রমাণ করে দেওয়া। ভালোবাসা তো প্রমাণ করার জিনিস না। ইফ ইউ আর কনফিডেন্ট, তুমি সৎ হও যদি, তাহলে তোমার কথা বলার আগে সত্যি কথা বলছি বিশ্বাস করুন, বলার দরকার হয় না। ঠিক তেমনিভাবেই আমি যদি সৎ হই, আমি যদি ঠিক হই, বা আমার যদি ওর প্রতি ভালোবাসা থাকে, ওর সাথে আমার সারাদিন দেখা না হলেও ভালোবাসাটা ওখানেই থাকবে, কেউ টলাতে পারবে না, কারোর ক্ষমতা নেই। আর যদি ভালোবাসা না থাকে, জড়িয়ে ধরে বসে থেকেও দুটো আলাদা কথা ভেবে যাবে দুজন। আর তুমি যেটা বললে না, যে বারবার করে খোঁজ নেওয়া, বারবার করে যোগাযোগ করতে থাকা, সারাক্ষণ একটা কানেকশনে থাকা, সেটা হয়তো একটা সম্পর্ক, প্রেমের সম্পর্কে বিশেষ করে শুরুর দিকে সেটা একটু বেশি হয়, পরে সেটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে চলে আসে, তখন সেই খোঁজ নেওয়াটা ভাল লাগে। যখন রোজকার জীবনের মধ্যে পড়ে না, তখন সেটা খুব ক্লস্ট্রোফোবিক একটা ব্যাপার। ঠিক, সেটা কিন্তু হতে বাধ্য। কোথাও একটা মনে হয় আমাকে কি ট্রাস্ট করছে না, এটা এই ট্রাস্ট ইস্যুস তৈরি হয় যাদের, তারা কিন্তু বেশি খোঁজ খবর রাখে সব একে অপর, সারাক্ষণ দেখা সে কি করছে, কোথায় যাচ্ছে, এই ব্যাপারটা। আমাদের বাড়িগুলো সেট রুল আছে বাড়ির, এটা কিছুটা মানে আমাদের মিউচুয়ালি সেটেল করা। আমরা আগের দিন রাত্রি তিনজনই, আমি ও উজান, আলোচনা করি যে আমাদের কালকের প্ল্যান কি, রোজ, এভরি ডে, এভরি নাইট রাদার,
কালকে তাহলে কি হচ্ছে, তোমার কি আছে, তোমার কি আছে, তোমার কি আছে, আমরা বেসিক লাইন আপটা জেনে গেলাম। আমাদের নিয়ম হচ্ছে যে কাজে গেছে সে যদি কল ব্যাক না করে, বাড়ি থেকে কেউ ইমার্জেন্সি না হলে ফোন করবে না। সারাদিনে শুটিং হতে সেটা পারে, উজান যখন বাচ্চা ছিল তখন থেকেই আমাদের মধ্যে ব্যাপারটা চালু ছিল। যে ফোন যে ও করবে যখন না। কাজে থাকতো তখন আমি কখনোই মানে আনলেস ইটস অ্যান অ্যাবসলিউট ইমার্জেন্সি, যেমন উজান একবার পড়ে গিয়ে ওর এখানটা স্টিচ করতে হয়েছিল, সো দ্যাট আফটারনুন আই কল্ড হিম। আমি ইমিডিয়েটলি ফোন করে বলছি হাসপাতাল যেতে হবে, তুমি যেখানে থাকো যদি পারো চলে এসো, নইলে আই উইল ম্যানেজ। তো ওই খবরটা দেওয়ার ছিল ওকে। আদারওয়াইজ কিন্তু মানে বাড়ি থেকে কোনো ফোন যাবে না কাজের জায়গায়, কারোর ক্ষেত্রে না। বরঞ্চ আমরা যারা কাজ করছি বা ও কাজ করছে, ও জানায় যে লাঞ্চ হলো, তোমরা খেয়েছো, বেটা ফোন করা যাবে, করে নিলাম, ফোনে কথা হয়ে গেল। আর একটা নিয়ম আছে ফেরার সময় জানানো যে ফিরছি, বা কোথাও গেছি খেয়ে ফিরবো কিনা, কোথাও যদি একটু লেট হয়ে যায় জানানো, বেরোলাম, আচ্ছা ব্যাস এইটুকু বেরোলাম, অথবা খেয়ে ফিরছি আগে জানিয়ে দাও, যাতে আমাদের বাড়িতে ডিনার একটা বেসিক টাইম আছে 10টা, ওটা একটা রাখা হয়, সোয়া 10টা 10:30 হয়ে যায় কখনো, কিন্তু 10টা, সেই সময়টাকে মান্যতা দেওয়া হয় যারা বাড়ির বাইরে আছে, তারা 10টার আগেই জানায় যে আমি আজ খাবো কি খাবো না, ঠিক, যাতে বাকি দুজনের বা বাকি একজনকে অপেক্ষা করতে না হয়। ঠিক। কৌশিক দা, তোমাকে এই প্রশ্নটা করব, সেটা হচ্ছে তোমার ফেসবুক পোস্টে যদি আমি দেখি যে ওই অ্যানিভার্সারিটা তুমি একটা পোস্ট প্রতিবার মোটামুটি একটা সিরিজ ওয়াইজ থাকে। তো এই অর্ধাঙ্গিনী নিয়ে প্রশ্ন করছি, এই যে অর্ধাঙ্গিনী মানে তো শুধু হাফ নয়, আমরা বলি বেটার হাফ, কেউ বলে আদার হাফ, কিন্তু তোমার কাছে চূর্ণী গাঙ্গুলি যে এত বছর ধরে, এই তোমার অর্ধেক নয়, বেশিরভাগ যা কথাবার্তা শুনছি তাতে মনে হচ্ছে তোমার 80% পুরোটা সামাল দেয়। 100% আচ্ছা, আমি 110% ধরলাম। কি কি বেসিক কারণে যে এই মানুষটি থেকে গেল আর কি? এটা না, তোমার কি মনে হয় যে যেটা একটা গুণ বলো যেটা তুমি এখনো অব্দি কারোর মধ্যে খোঁজোনি বা পাওনি, এরকম একটা বলো। দেখো, আমি হচ্ছে মানে ধার্মিক কিভাবে বলবো আমি জানি না, আমার বাড়িতে পূজা পাঠের কোনো চল নেই, কিন্তু আমার বাড়িতে সরস্বতী পুজো হতো এই পর্যন্ত, বাবা গান বাজনা করতেন বলে সরস্বতী পুজো হতো, আমরা লেখাপড়া করি বলে ওখানে আমরা বই রাখতাম, এই পর্যন্ত, কিন্তু আমার বাড়িতে পুজোর চল নেই। কিন্তু আমি ধার্মিক, আমার দেবতা বলো, মানে আমার আরাধ্য যদি বলো, সেটা শ্রী রামকৃষ্ণদেব, কারণ আমি আশ্রমে থেকে থেকে আমার পূর্বপুরুষের মতো তাকে শ্রদ্ধা করি, আমি তাকে দেবতার মতো আমি দেখি না। তার সাথে আমার যখন আপদে বিপদে আনন্দে কথা হয়, আমি আমার মতো বলতে থাকি, শোনেন কি না শোনেন আমি জানি না। তা আমার যদি জীবনে কোনো ভালো কাজ হয়ে থাকে, আমি যদি কোনো ভালো কাজ করে থাকি ছোটবেলা থেকে, তার তো একটা রিওয়ার্ড থাকে, আমি বিশ্বাস করি। আমার সেই জীবনের রিওয়ার্ডটা হচ্ছে চূর্ণী গাঙ্গুলি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এটা আমাকে দেওয়া হয়েছে, একজন মানুষকে আমার জীবনে উপহার দেওয়া হয়েছে, বলেছে যে এটা তুমি পেতে পারো, মানে এই জীবনটা তোমার সাথে আমি অ্যাটাচ করলাম। এবং পরে বুঝতে পেরেছি সেটা কেন, আমার অনেক শর্টকামিংস সেটা কম্পেনসেট করে একটা মানুষ, আমার অনেস্টির বেশ কিছু অ্যাঙ্গেল যেটাকে কম্পেনসেট করে, আমার গুড লিভিংয়ের ক্যালাসনেস সেগুলোকে কম্পেনসেট করে, এরকম করতে করতে আমাকে এরকম ঠেলা দিয়ে এরকম করে দাঁড় করিয়ে সোজা করে দেয়। সেই যে পরিশ্রমটা চূর্ণী গাঙ্গুলি করেছে এবং তার জন্যে যে তার ব্যক্তিগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং হয়েও চলেছে, সেইটার যন্ত্রণাটা পৃথিবী দেখতে পায় না। ওটা আমি এবং ওর আমাদের পুত্র সে টের পায়, কিন্তু তৎসত্ত্বেও এই জীবন তৈরিই হতো না। আজকে যেটুকুনি কথা বলবার জায়গা পাচ্ছি বা মানুষের যা ভালোবাসা পাচ্ছি, সবটাই তো আমার যোগ্যতার উপর নির্ভর করে। এইটাকে এই জায়গায় দাঁড় করানোর পিছনে কিন্তু ঠাকুরের সেই উপহারটা, যেটা একটা মানুষের চেহারা নিয়ে আমাদের সংসারে এসে আমার জীবনটাকে অন্যরকম করে দিয়েছে। আমি পৃথিবীতে এর থেকে বড় আর কিচ্ছু চাইনি। চূর্ণী দিকে যেটা বললাম, শুরু করলাম, চূর্ণী দিকে ছবিতে নেওয়া মানে মানুষ একটা ভালো অভিনয় দেখে যাচ্ছে। তোমার কাছে এই ট্রাম্প কার্ডটা রয়েছে, তুমি সেটাকে ব্যবহার করতে পারো তোমার ছবির ক্ষেত্রে, কিন্তু খুব কম সংখ্যক ছবি আছে যেখানে চূর্ণী গাঙ্গুলি রয়েছে, মানে হাতে গোনা। আমি যদি বলি 10টাও বোধহয় পেরোবে না, 10টা পেরোবে না, তা হয়তো হবে, তোমার ইয়ে মানে 20% হবে তোমার, 10টা বেশি না বোধহয়, দেখতে হবে সেটা। কি বলছো? তো এরকম মানে তুমি এই ট্রাম্প কার্ডটা বারবার ব্যবহার করো না, কারণ তোমার কাছে তো আছে এই ট্রাম্প কার্ডটা। থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি ভালো প্রশ্ন করলে। এই প্রশ্নটা তুমি না আরেকটু অন্য পরিচালকদেরও জিজ্ঞেস করো। দেখো, এই যে চরিত্রটা চূর্ণী গাঙ্গুলি হলে আমার ভালো হয়, তখনই কিন্তু আমি সেই চরিত্রের জন্য ওকেই ভাবি। এমন নয় যে কলকাতা শহরে চূর্ণী যে চরিত্রটা করলো আর একজন কেউ করতে পারবে কি পারবে না, সেই আলোচনাটাই নয়, হয়তো পারে, কিন্তু আমি প্রথম প্রেফারেন্স এবং চিরকাল সেটাই থাকবে, সেটা হচ্ছে চূর্ণী গাঙ্গুলি। কারণ আমার মনে হয়েছে ধারাবাহিকভাবে
বাংলা ছবিতে ও কাজ আমার ছবিতেই করেছে। আশ্চর্য, লোকে আগে প্রশ্ন করতো যে আপনি ওকে কেন বারবার নেন। আমি তখন পাল্টা প্রশ্ন করেছি, এটা অন্যরা তাহলে কেন নেয় না সফল হওয়া সত্ত্বেও। হ্যাঁ, কাজেই তুমি যদি, কি কারণ জানি না, তুমি যদি, বা কারণটা জানি আমি আলোচনা করতে চাই না, তুমি যদি একজন অভিনেত্রীকে অস্বীকার করে তার সাফল্যকেও অস্বীকার করতে পারো, তাহলে আমার রাইট আছে তার সাফল্যকে অ্যাকনলেজ করার, শুধু আমার স্ত্রী বলে নয়, আমার অভিনেত্রী বলেও। চূর্ণী আমার অভিনেত্রী, আমি পজেস করি ওই প্রত্যেকটা মুহূর্ত দৃশ্য। আমি যখন ডায়লগ লিখি আমি জানি ওটা কিরম দেখতে হবে বড় পর্দার 25 ফুট পর্দায় গিয়ে। আই হ্যাভ দ্যাট কনফিডেন্স। সেইটার জন্যেই কিন্তু আমি এই অভিনেত্রীকে বারবার যখন প্রয়োজন হবে আমি তখন বলবো। কিন্তু আমার ইচ্ছে করে আমার সতীর্থরা, সহকর্মীরা ওকে কাস্টিং করুক। যে বছরে কলকাতা শহরের সমস্ত শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার চূর্ণী গাঙ্গুলি পেল, আর কোনো পুরস্কার কেউ পায়নি শ্রেষ্ঠ অভিনেত্রী, সেটা হচ্ছে অর্ধাঙ্গিনী যে বছর রিলিজ করলো। সেই বছরই ন্যাশনালি ওরকম অ্যাক্লেম রকি ও রানী কি প্রেম কাহিনী একই বছরে একই মাসে রিলিজ করলো। তারপর থেকে আজ চূর্ণী গাঙ্গুলির নেক্সট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আজ অর্ধাঙ্গিনী। ক বছর আগের কথা বলছি আমি? 3 বছর আগের কথা বলছি। এই 3 বছর সেই সাফল্যটা কি মূল্য পেয়েছে, সিরিয়াস রিথিঙ্ক করার জায়গা। এইগুলো যদি কেউ উত্তর পায় তারপর আমি ভালো করে উত্তর দিতে পারবো কেন আমি ওর সাথে বারবার কাজ করি। ঠিক। চূর্ণী গাঙ্গুলি এবং জয়া আহসান দুজনকে পাশাপাশি রাখতে হয়। এবার তুমি বলো যে তুমি তো গোটা ছবিটা দেখে ফেলেছো এতক্ষণে, তো তুমি কাকে 10-এ যদি মার্কস করতে হয় একটা নাম্বার দিতে হবে, চূর্ণী গাঙ্গুলিকে দেবে না জয়া আহসানকে দেবে? 10-এ 10? 10-এ কত দেবে? এবার দুজনকে দেবে কত দেবে তুমি? কি বাজে প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর হয় না। আচ্ছা, দুটো আলাদা কাকে এগিয়ে রাখবে বল? মানে ইমন আর কৌশিকী চক্রবর্তীর মধ্যে কে বেটার গায়, কারণ দুটো আলাদা ঘরানা, দুটো আলাদা তালিম। হ্যাঁ, কাজী কৌশিক জীবনে গাইতে পারবে না ইমনের মতো তুমি যাকে ভালোবাসো, বা আলাদা আলাদা গাইতে পারবে না। ওই মেজাজটা নায়িকার গলা আলাদা হয়। আর কৌশিকী যে গানগুলো গায় ইমন তো মানে হাজার চেষ্টাতেও পারবে না, ইমন চেষ্টাও করবে না। কাজে আমার খালি মনে হয় আমি ডিপ্লোম্যাটিক উত্তর দিচ্ছি না, তবে দুজনেই কিন্তু ওই 9-9:30 ঘরে ঘোরাঘুরি করছে, এটুকুনি বলতে পারি। আর দর্শক কিন্তু 12 দিয়ে ফেলতে পারে এই ছবিটা দেখার পর দুজনকেই। এই কনফিডেন্সটা তোমার কি অর্ধাঙ্গিনীর পরে হয়েছে? না তুমি জানতেই যে আমি যখন আনছি আজও অর্ধাঙ্গিনী, আমি বারণী বিষয়টা আজও অর্ধাঙ্গিনী করা লেখা শুরুর আগে আমি জানি এর থেকে, গল্পটা তো জানি আমি কি হবে। আমার ভরসা ছিল যে অর্ধাঙ্গিনীর থেকে অনেক স্ট্রং এই ছবিটা, মানে অনেক মানে কি অনেকটাই স্ট্রং অর্ধাঙ্গিনীর থেকে। অর্ধাঙ্গিনী চেনা এবং ভালো লাগার পৃথিবী। অর্ধাঙ্গিনী যদি সুপার ডুপার হিট হয়ে থাকে, এটা ব্লকবাস্টার হওয়া উচিত, মানে উচিত ছবির গুণগত দিক থেকে, মানে তার যে ড্রামার কোয়ালিটি। কারণ মানুষ এই চরিত্রগুলোকে ভালোবাসে, শুভ্রা মেঘনাকে, তাদের সুমনকে, এদের দেখতে চায়। এদের এই 3 বছর পরের জগৎটা, সেইটা দেখার জন্য সবার আগ্রহ থাকবে। তার উপরে যে জায়গাতে পৌঁছয় নাটক, যে ঝড়ঝাপটার মধ্যে জীবনটা পৌঁছয়, আমি তো বলবো আমার কোনো শত্রুরও যেন জীবনে এরকম না হয়। তুমি এবার এটা লেখো কি করে? মানে যখন তোমার মাথায় আসে গল্পটা, যখন তুমি লিখছো, একটা থাকে যে আমি এই চেনা পরিসরের মধ্যে কেউ ওই বিষয়টার মধ্যে দিয়ে গিয়েছে, আমি জানি এরকম। অনেকের থাকে যে নিজের জীবনের উপরে। তোমার এরকম এই সম্পর্কের যে পিএইচডির কথা বললাম আমি, যে তুমি এত সম্পর্কের খুঁটিনাটি গুলো এটা কি করে হয়েছে? তোমার অভিজ্ঞতা থেকে কোথা থেকে হয়েছে? 10-15টা জিনিস মিলে একটা ছবিতে ঢুকে যায়। আমি শুভঙ্করকে দেখেছি, সাংবাদিক, একদম নতুন একটা ছেলে, পুরীর সি বিচে একজন সুপারস্টার, তাকে টাইম দিচ্ছে না, সে বাইরে ঘুরঘুর করছে, কখন একটুখানি কথা বলতে পারে, এত বাচ্চা ছেলেকে গুরুত্বই দিচ্ছে না, একটু করিয়ে দাও না, কত করিয়ে দাও না, এটা কি, মানে বারবার করে জিজ্ঞেস করে করে সেই শুভঙ্করকে আমি পরবর্তীকালে দেখছি একটা টক শোতে ডিকটেট করতে, মানে কিভাবে হবে না হবে, এটা একটা বিবর্তন। তো তা আমি ওই অসহায় ছেলেটাকে ভুলে যাবো কি করে, যে নতুন এসছে, যে টেন্টেটিভ, এবং যে এই হয়ে উঠলো। এই জীবনের এই বিবর্তনটা আমি একটা অন্য চরিত্র লেখার ক্ষেত্রে, ডাক্তারের চরিত্রে কাজে লাগতে পারি। ঠিক তেমনি ভাবে আমি শুভ্রাকে যে একটা মেয়ের মধ্যে দেখেছি তা নয়, শুভ্রার নানান কোয়ালিটিস আমি বিভিন্ন লোনলি মহিলার মধ্যে বা বিভিন্ন স্ট্রং মহিলার মধ্যে দেখেছি। মেঘনার মতো বাংলাদেশ থেকে এখানে আসা মহিলা আমি একাধিক দেখেছি, কিন্তু তারা মেঘনা নয়, কিন্তু তাদের বিভিন্ন ফ্যাকাল্টি জড়ো করে মেঘনা তৈরি হয়েছে। এইরকম জড়ো করে আনা, মানে একটা মূর্তি বানাতে গেলে পাথর দিয়ে অনেকগুলো পাথরের টুকরো লাগে, সেরকম জড়ো হয় জীবনের অভিজ্ঞতা থেকে। ঠিক। আচ্ছা, একটা কথা বলে চূর্ণীদি, যে তোমার যেই এই এই যেই লুক যেভাবে তুমি
শর্ট হেয়ার বা তোমার মধ্যে একটা পরিচ্ছন্ন পরিশীলিত এবং একটু এডুকেটেড কথাবার্তা, এই কারণে বলে মনে হয় যে এরকম চরিত্র কেউ লিখছে না, কৌশিক গাঙ্গুলি লিখছেন এরকম চরিত্র? এটা মনে হয় আমার মনে হয় কি চুলটা একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, কারণ দেখো আমি চুল কেটেছি নট ফর স্টাইল, আমি স্টাইল করার লোকই না। হ্যাঁ, আমার চুল পড়ে যাচ্ছিল, আমার মোর ইম্পর্টেন্টলি আমার মাথা প্রচন্ড ঘামে, একটা কাজে আমাকে লম্বা উইগ পরতে হতো সারাদিন ধরে, এবং চুল টাইটলি বেঁধে রেখে রেখে না শুকোতে শুকোতে চুলের হেলথ খারাপ হয়ে যাচ্ছিল। তখন আমাকে অ্যাডভাইস করলো চুলটা কেটে ফেললে তাড়াতাড়ি শুকিয়ে নেওয়া যাবে, যে উইগটা খুলে শুকিয়ে নিয়ে আবার পরে নিতে পারবো। তো সেই যে চুলটা কেটেছি তারপর থেকে সেটাকে আর বড় করা হয়নি। হ্যাঁ, তো কারণ আমার সেটা কমফোর্টেবল, আমার কমফর্টের কারণে। কিন্তু যখন মানুষ দেখে, তারা দেখে কি একটা সার্টেন একটা ক্যারেক্টারাইজেশন দিয়ে দেয় আমার মধ্যে। আমি হয়তো মানুষটা ভীষণ ঘরোয়া, কিন্তু আমাকে ঘরোয়া ভাবে ওরা দেখতে পাচ্ছে না। পরিচালকদের দোষ বলে মনে হয় মাঝে সাঝে? দোষ বলবো না, এটা আমি হয়তো তাদেরকে ইন্সপায়ার করতে পারছি না, হয়তো তারা হয়তো বুঝে উঠতে পারছেন না যে আমাকে কিভাবে কাস্ট করবেন, সেই ধরনের রোল তারা হয়তো লিখে উঠতে পারছে না। না না, তুমি যখন কাবেরী অন্তর্ধান করছো বা যখন তুমি দৃষ্টিকোণ করছো, সেটা খুশিটা তোমার ছবিতে, মানে তুমি ভাবো ঘুরিয়ে ফিরে কিন্তু এটাই আসছে। কেউ যদি মানে পরচুলের ব্যবহার বুঝতে না পারে তাহলে খুব দুঃখ। আর তাছাড়া যখন যেটুকু অফার পেয়েছি, হয় আমার রোলটা অতটা ভালো লাগেনি, আর নয়তো লজিস্টিক্যাল কারণে করতে পারিনি, কিছু এর অসুবিধা ছিল আর কি, আন্ডারস্ট্যান্ড মানে কন্ট্রাক্টের কোনো প্রবলেম ছিল। তো এরকম কিছু কিছু কারণে অনেক সময় আমি করতে পারিনি। তবে এমন নয় যে ফ্লাডেড, মানে আই এম ফ্লাডেড উইথ অফার্স বা কাজের বন্যা বয়ে যাচ্ছে আমি করছি না, বা আমি খুব চুজি, আমি সেরকম না। কিন্তু হ্যাঁ, দ্য রোল হ্যাজ টু ইন্সপায়ার মি, তো কিছু তো করার থাকতে হবে রোলটাতে, নইলে তো। রকি রানীর পর বোম্বে থেকে কাজ এসেছিল, একাধিকবার এসেছিল, না বলেছি কারণ ওই রকমই রোল দিচ্ছিল। বম্বেতে কাজ করার জন্য আমি যে করতেই থাকবো তার তো কোনো মানে নেই। একটা সম্ভাবনা হয়েছে, ওটাই যদি আমি করতে থাকি বম্বে, মানে একই ধরনের, ওই জন্য আমি করিনি আর কি। হ্যাঁ, বলবো 3টে বম্বের ছবি করে 2টো করেছি, বাট সেটা কথা না। মানে আমার তো বডি অফ ওয়ার্কটা তো নাম্বার অফ ওয়ার্কও না, কোয়ালিটি অফ ওয়ার্কটাও তো ইম্পর্টেন্ট। ঠিক। প্রথমে যেটা তোমাকে দিয়ে শুরু করছি, একে অপরের সবচেয়ে বড় গুণটা বল। অনেস্টি। তুমি? ক্রিয়েটিভিটি। সবচেয়ে বিরক্তিকর অভ্যেস দুজনের? তুমি উল্টোটা। ওর ক্ষেত্রে রেগে গেলে চুপ করে থাকা, পায়ে ক্রিম না মাখা। কে বেশি জেদি? জেদি আমি। কে বেশি ভুলে যায়? আমি। বাড়িতে শেষ কথা কার? একটা বাংলা ছবি যা প্রত্যেক দম্পতির একসঙ্গে বসে দেখা উচিত। দম্পতির গল্প হলেও সত্যি। তুমি? দম্পতি করে বললে তো খুব মুশকিল। কাপল। হ্যাঁ, বিবাহিত বুঝতে কাপল। পেরেছি। হ্যাঁ, না বুঝেছি, অভিমান। আচ্ছা, আর দুইটা একটা হতে পারে, অর্ধাঙ্গিনী এবং আজ অর্ধাঙ্গিনী। বাহ, দারুণ প্রমোশন হয়ে গেছে। অবশ্যই অবশ্যই দেখা উচিত। ঠিক ঠিক ঠিক। তা একটা সম্পর্কের উপদেশ যা তোমরা কখনোই মানো না, বড়রা দিয়েছেন কখনো কোনো সময়, যেটা তোমরা মানো না। এই স্বামী স্ত্রীর বোধ বুদ্ধি যা শিখিয়েছিল বড়রা, সেগুলো আমরা একদম মানি না, আমরা বন্ধু। চুন্নিদি? ইনি কিন্তু স্বামী, মনে রাখবে, এই তোমার স্বামী। আমাকে এরকম কেউ কিছু বলেনি আমার পরিবার থেকে। অনেক দাদু বলেছিল আমাকে, এইটা কিন্তু মনে রাখবা, তুমি কিন্তু স্বামী, এরকম করে বলেছিল হাত মুঠো করে। দাদু আর নেই, সত্যিটাও আর নেই। সত্যি আমাকে এরকম কোনো উপদেশই কেউ দেয়নি, ছেড়ে দিয়েছে। একেবারে শেষ প্রশ্ন, আজও অর্ধাঙ্গিনী দেখে যদি একজন দর্শক বাড়ি ফিরে তার সঙ্গীর দিকে নতুন করে তাকায়, তাহলে কি মনে করবে? তার তোমার ছবি বানানোর উদ্দেশ্যটা সফল হয়েছে? 100%। পুরনো বন্ধুর সাথে ফিরে গিয়ে দেখা করলেও মনে করবো, আর যাকে কালকেই ছেড়ে চলে যাবো ভেবেছিল গেল না, তখন আনন্দ লাগবে। ঠিক চুন্নিদি? আমার মনে হয় যে প্রাক্তনকে আমরা কোন চোখে দেখি সেটা মানুষকে ভাবাবে। কাজেই যদি ঝগড়াঝাটি হয়ে বন্ধুত্ব শেষ হয়ে গিয়ে থাকে, কিন্তু বন্ধুত্বের যদি কোনো এলিমেন্ট সেই সম্পর্কে থেকে থাকে কখনো, সেটাকে রিভিজিট করাটা প্রয়োজন সবসময়। ঠিক। একটা জীবদ্দশা, তুমি যাকে ভালোবেসেছিলে, এটা আমি গল্প ছাড়বো না বলে অনেক কায়দা করে বললাম, বুঝে নিও। তুমি যাকে ভালোবেসেছিলে সে এই পৃথিবীতেই কোথাও একটা জীবিত রয়েছে, তুমি তাকে ভালোবাসতে, সে আজও জীবিত রয়েছে। জীবন শর্ট,
একটা সময় তুমিও পৃথিবীতে থাকবে না, সেও থাকবে না। তাহলে এই স্বল্প সময়ের মধ্যে তার খবর না রেখে পৃথিবী থেকে চলে যাওয়াটা খুব ওয়াইজ কাজ নয়। ঠিক। থ্যাংক ইউ আমাদের সঙ্গে কথা ধন্যবাদ। বলার জন্য, বলের সঙ্গে কথা বলার জন্য। আর আপনি একটা ওয়াইজ ডিসিশন নিন, সেটা হচ্ছে সিনেমাটা তো দেখবেন আর সাবস্ক্রাইব করুন। প্রতিবার এটা বলতে হয়, নোটিফিকেশন বেল আইকন আছে ওটা ক্লিক করুন, তাহলে সব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এরকম অনেক সাক্ষাৎকার যার জীবনকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। যারা কাপল তারাও এটা দেখুন, মানে আজ অর্ধাঙ্গিনীর মতো। আমার সঙ্গে ক্যামেরায় সত্যিকার আমি শুভঙ্কর দাওয়াল। খবর এখন এখানেই।